1826 সাল, আজ থেকে ঠিক 200 বছর আগে। এই সময়ের বাংলা মানে শুধু একটি ভূখণ্ড নয়, এটি ছিল ইতিহাসের এক গভীর সন্ধিক্ষণ, যেখানে প্রাচীন নবাবী ঐতিহ্য ধীরে ধীরে বিলীন হয়ে উঠছিল এক নতুন ঔপনিবেশিক শাসন ব্যবস্থা। আজ আমরা ফিরে যাব সেই 1826 সালের বাংলায়। দেখব এই বাংলা কার হাতে ছিল, কে ছিল শাসক, মানুষ কিভাবে জীবন চালাতো, কোন কাজে নির্ভর করত, আর কেন এই বাংলা তখনও সারা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ ও বিখ্যাত ছিল। 1826 সালের বাংলার রাজনৈতিক ক্ষমতা সম্পূর্ণভাবে চলে গিয়েছিল ব্রিটিশদের হাতে। এই সময় বাংলা শাসিত হতো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা। পলাশীর যুদ্ধের পর প্রায় 70 বছর পেরিয়ে গেছে, আর এই দীর্ঘ সময়ে কোম্পানি ধীরে ধীরে বাংলার রাজনীতি, অর্থনীতি ও সমাজের প্রতিটি স্তরে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। কাগজে কলমে তখনও মুর্শিদাবাদের নবাব ছিল, কিন্তু বাস্তবে তাদের কোনো ক্ষমতাই আর অবশিষ্ট ছিল না। নবাব ছিল কেবল নামমাত্র শাসক। সব সিদ্ধান্ত, রাজস্ব আদায়, বিচার ও সেনাবাহিনী পরিচালনা করত কোম্পানি সরকার। এই সময় বাংলাকে প্রশাসনিকভাবে বলা হতো বেঙ্গল প্রেসিডেন্সি। এই বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল বর্তমান পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ওড়িশা এবং আসাম অঞ্চলের বড় অংশ। কলকাতা ছিল এর রাজধানী, যা তখন ব্রিটিশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। 1826 সালের কলকাতা ছিল এক অদ্ভুত বৈপরীত্যের শহর। একদিকে ইউরোপীয় ধাঁচের দালান, চার্চ, গভর্নর হাউস, অন্যদিকে গলির ভেতর ঘিঞ্জি বসতি, কাঁচা রাস্তা, মশাল জ্বালানো সন্ধ্যা আর হাজার হাজার দেশীয় মানুষের সংগ্রামী জীবন। তখন বাংলার প্রকৃত রাজা কে ছিল? এই প্রশ্নের উত্তর সহজ। কোনো দেশীয় রাজা নয়, কোনো নওজাব নয়, বরং ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেলই ছিল বাংলার সর্বময় শাসক। 1826 সালের কাছাকাছি সময়ে কোম্পানির শাসন এতটাই শক্তিশালী ছিল যে বাংলার জমিদার, তালুকদার, এমনকি নবাবের দরবারও কোম্পানির অনুমতি ছাড়া কিছু করতে পারত না। এই সময় বাংলার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর ছিল। গ্রামের পর গ্রাম জুড়ে ধান ক্ষেত, পাট ক্ষেত, আখ, নীল আর গমের চাষ হতো। বিশেষ করে নীল চাষ তখন বাংলার কৃষকদের জন্য এক ভয়ঙ্কর অভিশাপে পরিণত হয়েছিল। ইউরোপে নীল রঙের ব্যাপক চাহিদার কারণে কোম্পানি জোর করে কৃষকদের নীল চাষে বাধ্য করত। কৃষকরা খুব কম দাম পেত, অথচ খাজনা দিতে হতো নির্দিষ্ট হারে। এর ফলে বাংলার গ্রামাঞ্চলে দারিদ্র্য, ঋণ আর নিপীড়ন ছিল নিত্যদিনের বাস্তবতা। জমিদারি প্রথা তখন বাংলার সমাজের মেরুদণ্ড। স্থায়ী বন্দোবস্তের ফলে জমিদাররা খাজনা আদায়ের একচ্ছত্র অধিকার পেয়েছিল। কিন্তু এই জমিদারদের অনেকেই ছিলেন নিষ্ঠুর ও উদাসীন। কৃষকের দুর্দশা তাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ ছিল না। ফসল নষ্ট হলেও খাজনা মকুব হতো না। ফলে বাংলার কৃষক সমাজ ক্রমশ নিঃস্ব হয়ে পড়ছিল। 1826 সালের বাংলা শুধু কৃষি নির্ভরই ছিল না, এটি ছিল বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কলকাতার বন্দর দিয়ে ইউরোপে পাঠানো হতো রেশম, মসলিন, তুলা, চা ও নীল।
যদ্য এই সময়ে মসলিন শিল্প প্রায় ধ্বংসের পথে। যতুও বাংলার তাঁতি সমাজ তখনও অতীত গৌরবের স্মৃতি বহন করছিল। শিল্পের ক্ষেত্রে বাংলার অবস্থা ছিল করুণ। ব্রিটিশ শিল্পপণ্যের সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় হস্তশিল্প টিকতে পারেনি। হাজার হাজার তাঁতি, কামার, কুমোর, স্বর্ণকার কাজ হারিয়ে কৃষিকাজ বা দিনমজুরিতে নেমে আসে। এই সামাজিক পরিবর্তন বাংলার গ্রামীণ কাঠামোকে ভেঙে দিচ্ছিল। 1826 সালের বাংলার সমাজ ছিল গভীরভাবে ধর্ম, কুসংস্কার ও সামাজিক প্রথায় আবদ্ধ। সবকিছু মিলিয়ে সমাজ ছিল রক্ষণশীল ও কঠোর। তবে এই সময়েই বাংলায় শুরু হচ্ছিল এক নতুন চিন্তার জাগরণ। কলকাতা ও তার আশপাশে কিছু শিক্ষিত বাঙালি প্রশ্ন তুলতে শুরু করেছিলেন সমাজের এই অন্ধকার দিকগুলো নিয়ে। এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায়। 1826 সালের বাংলা তাকে চিনত একজন ব্যতিক্রমী চিন্তাবিদ হিসেবে। তিনি ইংরেজি শিক্ষা, বিজ্ঞান মনস্কতা ও সামাজিক সংস্কারের পক্ষে কথা বলছিলেন। সতীদাহ প্রথা বন্ধের আন্দোলন তখন গতি পাচ্ছিল। যদ্যপি তা আইনগতভাবে নিষিদ্ধ হয় আরও কয়েক বছর পরে। শিক্ষার ক্ষেত্রেও পরিবর্তনের হাওয়া বইছিল। যদ্য গ্রাম বাংলায় শিক্ষা ছিল খুবই সীমিত, কলকাতায় তখন গড়ে উঠছিল ইংরেজি স্কুল ও কলেজ। ইংরেজরা প্রশাসনের প্রয়োজনে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করতে চাইছিল। এই শ্রেণী পরবর্তীতে বাংলার নবজাগরণের নেতৃত্ব দেয়। 1826 সালের বাংলার যোগাযোগ ব্যবস্থা ছিল সীমিত। কাঁচা রাস্তা, নৌপথই ছিল প্রধান ভরসা। গঙ্গা, পদ্মা, ভাগীরথী এই নদীগুলোই ছিল বাংলার জীবন রেখা। নৌকায় করে মানুষ, পণ্য, এমনকি খবর আদান প্রদান হতো। রেল তখনও বাংলায় আসেনি, টেলিগ্রাফেরও কোনো অস্তিত্ব ছিল না। সাধারণ মানুষের জীবন ছিল কঠিন, কিন্তু সহজতর ছন্দে বাঁধা। ভোরে ঘুম ভাঙতো, মাঠে কাজ, সন্ধ্যায় প্রদীপ জ্বালানো ঘর, পালা গান, কীর্তন, কবি গান। এই ছিল বিনোদন। শহরে নাটক ও যাত্রাপালা জনপ্রিয় ছিল। বাংলার লোক সংস্কৃতি তখনও জীবন্ত ও শক্তিশালী। 1826 সালের বাংলা কেন বিখ্যাত ছিল? এর উত্তর বহুমাত্রিক। এই বাংলা ছিল ইউরোপীয় বাণিজ্যের স্বর্ণখনি। এই বাংলা ছিল রাজনৈতিক পরীক্ষাগার, যেখানে ব্রিটিশরা তাদের শাসন কৌশল প্রয়োগ করছিল। আবার এই বাংলাই ছিল ভবিষ্যতের এক বিস্ফোরণের প্রস্তুতি ক্ষেত্র, যেখান থেকে একদিন জন্ম নেবে জাতীয়তাবাদ, প্রতিবাদ ও স্বাধীনতার আকাঙ্ক্ষা। এই সময়ের বাংলা ছিল শোষিত, পীড়িত, কিন্তু নিঃশেষ নয়। গভীর অন্ধকারের মধ্যেই জন্ম নিচ্ছিল নতুন চিন্তা, নতুন প্রশ্ন, নতুন মানুষ। 1826 সালের বাংলা তাই শুধু অতীত নয়, এটি ভবিষ্যতের বীজ বপনের সময়। এই বাংলার মাটিতেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল সেই চেতনা, যা একদিন পুরো উপমহাদেশের ইতিহাস বদলে দেবে।